দারুণ সারা মানুষের মধ্যে রয়েছে, সব অংশের মানুষের রয়েছে। বিভিন্ন ধরনের ইস্যু আছে, উন্নয়নের ইস্যু আছে, কাজের ইস্যু আছে, মজুরির ইস্যু আছে, ফসলের দামের ইস্যু আছে, বেকার ছেলের যন্ত্রণার কথা আছে, মা বোনেদের যন্ত্রণার কথা আছে, অসংগঠিত শ্রমিক, এই রিক্সাওয়ালা ঠেলাওয়ালা থেকে শুরু করে পরিবহন শ্রমিক থেকে শুরু করে আইসিডিএস, মিড ডে মিল, সমাজের বিভিন্ন অংশের মানুষের পেশা বৃত্তি, তার বিভিন্ন ইস্যু আমাদের রয়েছে। তার মধ্যে একটা যদি ইস্যু বলা যায়, বড় ইস্যু কৃষ্ণনগর-করিমপুর রেল লাইন, কৃষকের ফসলের দাম, আমাদের মৎস্যজীবীদের জমিতে তার জলের অধিকার, বেকার ছেলেদের কাজ, পরিযায়ী শ্রমিকদের ঘরে ফেরা, তাদের নিরাপত্তা, তাদের অধিকার, পরিযায়ী শ্রমিক যারা বাইরে পড়ে রয়েছে বিদেশে, যাদেরকে মুখ্যমন্ত্রী মমতা বলেছিল করোনা এক্সপ্রেস, এসব কথাগুলো আমাদের এই এলাকার মধ্যে, আমাদের এই লোকসভা কেন্দ্রের মধ্যে। এবং দুর্নীতি, চুরি, যেভাবে পঞ্চায়েত পৌরসভা লুট হচ্ছে, যেভাবে সাংসদ, এমএলএ, এমপি লুট হচ্ছে, তারা চোর কোনো প্রতিপন্ন হয়েছে, তারা চুরির দায়ে অভিযুক্ত হয়ে গেছে, এই বিরুদ্ধে মানুষের কাছে আমরা প্রচার করছি। মানুষ আগামী দিনে কি কোনো পরিবর্তনের লক্ষ্য দেখবে? অবশ্যই পরিবর্তন হচ্ছে, এই কেন্দ্র পরিবর্তন হচ্ছে। রাজ্যের মানুষ তার 11 সালের পর থেকে তৃণমূল এবং 14 সালের পর থেকে দেশে বিজেপি, এই দুই দলকে পরাস্ত করতে বদ্ধপরিকর তার প্রস্তুতি। বিজেপি আগে বলুক কালো টাকা কোথায় গেল, দেশে কালো টাকা যা লুট হয়ে গেছিল প্রতিটি নির্বাচনের আগে, এগুলোকে বলে জুমলা, এগুলোকে বলে জুমলা। অর্থাৎ নির্বাচনের আগে মানুষকে একটা দিলাম, আবার মানুষ ভুলে যাবে। 14 সালে নরেন্দ্র মোদী যে কথা বলেছিল যে কালো টাকা ফেরত নিয়ে আসবে, দেশে যারা কালো টাকা লুকিয়ে রেখে দিয়েছে, ট্যাক্স ফাঁকি দিয়েছে, নীরব মোদী টাকা নিয়ে পালিয়ে গেছে, বিজয় মালিয়া টাকা নিয়ে পালিয়ে গেছে, হিম্মত থাকে নরেন্দ্র মোদী পার্লামেন্টে পেশ করুক কত কালো টাকা ফেরত। তারপর সব নির্বাচনী যে জুমলা সেসব। আরে তৃণমূলের মুখে কি মানায় নাকি? মমতা ব্যানার্জি আগে বলুক যে বিজেপির সঙ্গে প্রথম এই রাজ্যে নির্বাচনী জোট কে করেছিল। এই রাজ্যে মমতা ব্যানার্জি আগে এইটা বলুক, উনি বলুন যে পশ্চিমবাংলাতে স্বাধীনতার পরে সর্বপ্রথম বিজেপির সঙ্গে নির্বাচনী জোট তৃণমূল কংগ্রেস করেছিল। আজকে পশ্চিমবাংলাতে বিজেপি যে দাঁড়িয়েছে তৃণমূলকে সাহায্য নিয়ে, বি টিম হিসাবে তৃণমূল সাহায্য করছে পশ্চিমবাংলাতে বিজেপিকে নিয়ে। এবারে যে লোকসভা কেন্দ্রে প্রার্থী তালিকা প্রকাশিত হয়েছে, 3 জন বিজেপির এমএলএ, এখনো এমএলএ তারা বিজেপির হয়ে এই লোকসভাতে প্রতিদ্বন্দ্বিতা করছে। মমতা ব্যানার্জি কি আলোচনা করছে ওখানে? নরেন্দ্র মোদীর সঙ্গে কি আলোচনা হচ্ছে? রাজভবনে কি আলোচনা হচ্ছে নরেন্দ্র মোদীর সঙ্গে? এগুলো মমতা ব্যানার্জিকে বলতে হবে। ভাইপোকে বাঁচানোর জন্য রাজ্যে এই বিজেপি দলটাকে তৈরি করেছে, সাহায্য করছেন উনি, ওনার মুখে মানায় নেই সব কথা। বামপন্থীরা সবসময় শ্রমজীবী মানুষের পক্ষে, শ্রমিক কর্মচারীর পক্ষে, মেহনতি মানুষের পক্ষে, মধ্যবিত্ত, কেরানি, কর্মচারী, শিক্ষক, অধ্যাপক, ক্ষুদ্র ব্যবসায়ী, দোকান কর্মচারী, দোকান ব্যবসাদার, সর্বস্তরের শ্রমজীবী মানুষ যারা এই সমাজের আষ্টপৃষ্ঠে রয়েছেন, বামপন্থীরা তাদের পক্ষে কাজ করে। মমতা ব্যানার্জি এমপিরা কি করেছেন, কি ভূমিকা পালন করেছেন লোকসভা? যখন অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষাগুলো শ্রমকোডের মধ্যে দিয়ে সংকুচিত হয়ে গেল, যখন দেশ বিক্রি হয়ে গেল, ব্যাংক, বিমা, এলআইসি, রেল, খনি, অর্ডিন্যান্স ফ্যাক্টরি যখন বিক্রি হয়ে গেল, কি ভূমিকা মমতা ব্যানার্জি এমপিদের? তারা কোনো ভূমিকা পালন করে। বেসরকারীকরণের বিরুদ্ধে কি ভূমিকা পালন করে? দেখুন, নির্বাচনে আমাদের দেশের বহুদলীয় ব্যবস্থা এবং গণতান্ত্রিক ব্যবস্থায় যে কেউ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারে, কিন্তু বিগত দিনে মানুষের পাশে তারা কে কি ছিলেন? 1, 2, তিনি যে দলকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সেই দলের গোটা দেশের ক্ষেত্রে, রাজ্যের ক্ষেত্রে কি ভূমিকা, তার অর্থনীতিটা কি? যারা ইলেকশন ম্যান্ডেট টাকা নিয়েছে 6,000 কোটি টাকার উপরে, যাদের টিকি বাটা আছে আদানি আম্বানিদের কাছে, সে কখনো আমাদের এই লোকসভা কেন্দ্রের সর্বস্তরের মানুষের স্বার্থ রক্ষা করতে পারে? দিল্লিতে যারা টাকা নিয়েছে, কর্পোরেটের টাকা নিয়েছে, দিল্লিতে যখন আইন তৈরি হবে, সংসদ মানেটা কি? সেখানে তো আইন তৈরি হয়, সে আইন কিন্তু কর্পোরেটের পক্ষে হবে, যার ফলে দেখবেন কর্পোরেটকে ছাড় দেয়। যখন বাজেট হয়, কর্পোরেটকে, আমাদের দেশের লকডাউনের সময় যখন ক্ষুদ্র ব্যবসায়ীরা, সাধারণ বড় ব্যবসায়ীরাও, অন্য অংশের মানুষের অর্থনীতি ধসে গেল, এদের জন্য কেন্দ্রীয় সরকার কিছু করেনি, কিন্তু কর্পোরেটকে ছাড় দিল। কর্পোরেটের পুঁজি বাড়ানোর জন্য মুকেশ আম্বানি পুঁজি বেড়ে গেল লকডাউনের পরে। এই হচ্ছে বিজেপি। যে দলে উনি যারা আছেন, সেই দলটা হচ্ছে একচেটিয়া পুঁজি, কর্পোরেট পুঁজির দল। সেই টাকাতে নির্বাচন করছে। নির্বাচনী প্রচারের যে জৌলুস দেখছেন,
এই টাকা তো হচ্ছে কালো টাকা। যে কোম্পানি উঠে গেছে, যে কোম্পানির পুঁজি হচ্ছে 10 কোটি টাকা, সে 130 কোটি টাকা সে ইলেকশন বন্ডে দিয়েছে। কোভিডের সময় মানুষ যখন ওষুধ পাচ্ছে না, ওষুধ কোম্পানিগুলো যারা ইলেকশন বন্ডের টাকা দিয়েছে তারা ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়েছে। প্রত্যেকটা জীবনদায়ী ওষুধ, ক্যান্সার থেকে শুরু করে, প্রেশারের ওষুধ থেকে শুরু করে, সুগারের ওষুধ থেকে শুরু করে, যা আজকে আমাদের এই জীবনযাপন সামাজিক জীবনে প্রতিদিন লাগে প্রতিটি পরিবারে, সেসব ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বেড়ে গেছে। কেন, কে কোথায়? এটা নীতিগত লড়াই। বিজেপির নীতি হচ্ছে কর্পোরেট পুঁজির পক্ষের নীতি, বড়লোকদের পক্ষে। আর আমাদের যে লড়াই হচ্ছে দেশ বাঁচানোর লড়াই, রাজ্য বাঁচানোর লড়াই, দুর্নীতির বিরুদ্ধে, পেশা, কাজ, মজুরি, আমাদের ঘরের ছেলেরা যারা বেকার তাদের কাজ, তাদের ভবিষ্যৎ, এইসব দেখেই হচ্ছে আমাদের। আমি জানি না কি উল্টোপাল্টা বলছেন, এগুলো সামগ্রিক পরিকল্পনা। সেখানে নির্বাচনের আগে ভোট চাওয়ার জন্য অনেকে অনেক কথা বলে। কৃষ্ণনগর করিমপুর রেল লাইনটা হলো না কেন? দিল্লিতে তো 14 সাল থেকে বিজেপি রয়েছে। কৃষ্ণনগর করিমপুর রেল লাইন, যেটা দীর্ঘদিনের দাবি আমাদের, প্রায় এখান থেকে করিমপুর পর্যন্ত মানুষ রেলের লাইন দেখেনি। যেসব এলাকায় এই কাজগুলো তো আমাদের দাবি, মানুষ এসব দাবি তুলছে ভোটের মুখে। লড়াইয়ে আমি সামনে কারো ব্যক্তিকে দেখি না। নীতির লড়াই, এই দুই দলের নীতির বিরুদ্ধেই আমাদের লড়াই। আমরা কোনো ব্যক্তিকে দেখি না এবং আমরা জয়ের লক্ষ্যে এগিয়ে যাচ্ছি। বামপন্থীরা, বাম কংগ্রেস যে আমাদের আসন বোঝাপড়া হয়েছে, বাম কংগ্রেস কর্মীরা প্রতিদিন পরিশ্রম করছেন এই আসন জয়ের লক্ষ্যে।